বিএনপির ইশতেহার এখন জনগণের বাস্তবায়নে সহায়তা কামনা প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ। এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, 52% মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল তাদের এটি ম্যানিফেস্টো। 8 দিন হাসপাতাল পরিদর্শনে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ। রামিসা হত্যার বিচার কাজ শুরু হচ্ছে। কাল 2 আসামির বিরুদ্ধে চার্জ গঠন। সর্বোচ্চ শাস্তির আশাবাদ আইনমন্ত্রীর। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি, এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। সরকারি দলের লোকেরাই বিশৃঙ্খলায় জড়িত, মন্তব্য তাহেরের। কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপ। সরকারি বেসরকারি অফিস আদালত খুলছে কাল। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বিএনপির ইশতেহার এখন জনগণের। এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে, আর এই কাজে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারকে জনগণের দৃষ্টিতে সফল হতে হবে। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলের চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে সন্তান হিসেবে পিতার অনুশাসন এবং পারিবারিক মূল্যবোধের স্মৃতিচারণ করেন তিনি। জোর দেন সামাজিক মূল্যবোধ গড়ে তোলার। আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেক ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ পরিচালনার যুগান্তকারী নানা কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেই ধারাকে অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। 12 তারিখে নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ এবং সামনে কঠিন সময় অপেক্ষা করছে। হেলা না করে প্রতিটি মুহূর্তে কাজ করে দেশকে গড়ে তোলার আহ্বান জানান সবাইকে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দলের কাছে মানুষ প্রত্যাশা করে যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। 2024-এর 5 আগস্টের মতন আবারও ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ গড়ার কাজে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সামনে আমি শেয়ার করতে চাই।
তারপরে মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল পরিদর্শন করল স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। করা হয়েছে 3 লাখ টাকা জরিমানা। রমনা জোনের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাসপাতালটির পরিচালক। আদ্দিন হাসপাতালের গেটে ফের সাংবাদিকদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। অশোভন আচরণ করেন প্রতিষ্ঠানের স্টাফরা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন প্রতিষ্ঠানটির পরিচালক। দাবি করেন, নিয়ম মেনেই চলছে হাসপাতালটি। অভিযোগ থাকতে পারে, অভিযোগ লিখিত দিলে আমরা ব্যবস্থা নিই, যারা বাধাতে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে হাসপাতালের সার্বিক পরিবেশ দেখতে ভেতরে প্রবেশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি এক্সপার্ট অপিনিয়ন এবং পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আমরা যত দ্রুত সম্ভব আমরা পুলিশ রিপোর্ট দিতে সক্ষম হব। গত বুধবার আদ্দিন হাসপাতালে অস্বাভাবিকভাবে 6 শিশুর মৃত্যুর ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদন দেওয়া হবে 3 জন। মোহাম্মদ আবির কবির, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হচ্ছে কাল। চার্জ গঠন করা হবে গ্রেপ্তার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে। দ্রুত মামলার রায় ও আসামিদের সর্বোচ্চ সাজা হবে আশা করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মাত্র 8 বছর বয়সে না ফেরার দেশে রামিসা আক্তার গত 19 মে নৃশংসভাবে খুনের শিকার হতে হয়েছে তাকে। মিলেছে ধর্ষণের আলামতও। এমন ঘটনায় দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। গ্রেফতার করা হয় ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। মামলায় অভিযোগ, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করেন সোহেল, তাকে সহায়তা করেছেন স্বপ্না। ঈদের ছুটির পর শুরু হচ্ছে আলোচিত মামলাটির বিচার কাজ। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে আশা করছেন আইনমন্ত্রী। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। ইতিমধ্যে 2 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলার সাক্ষী 18 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার এলাকাটি পরিদর্শন করেন তিনি আর বলেন, সলিমপুরে বসবাসরতদের এখনই উচ্ছেদ করা হবে না। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে আগমন উপলক্ষে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভূমি প্রতিমন্ত্রী, চট্টগ্রামের মেয়র, আইজিপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত যৌথ বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভার পর সারা দেশে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বার্তা দেন তিনি। যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই 4টাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। বলেন, পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা না করে সলিমপুর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে, তারা অধিদপ্তর আইজি প্রেসিডেন্ট তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করব। এছাড়া জঙ্গল সলিমপুরের বিশাল খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সহ সরকারি বিভিন্ন দপ্তর স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
জামাত অতীতে গুপ্ত রাজনীতি করেছে, এখন এই দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। আইন শৃঙ্খলার অবনতির সাথে সরকারি দলের লোকেরাই জড়িত, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবিবার কুমিল্লায় এক আয়োজনে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আনফরচুনেটলি গ্রাজুয়ালি অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারে অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি লোকেরা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারে। সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস আদালত। ঈদুল আজহারের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক, রেল এবং নৌপথে ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম। কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হয়েছে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। মহাখালী বাস স্টেশন। ঈদের ছুটি শেষে চলছে রাজধানীতে ফেরা, আবার কেউ কেউ ঈদের পরে যাচ্ছেন বাড়িতে। বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক দেখা যায়, কাউন্টারগুলোতেও দীর্ঘ সারি ছিল না। যাত্রীরা সহজেই বাস থেকে নেমে গন্তব্যে যেতে পেরেছেন। ঠিক মতো আসতে পারছি, রাস্তায় কোনো যানজট ছিল না, খুব ভালোভাবে আসছি। গেছিও ভালোভাবে, আসছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ ভালো। এখনো কোনো যানজটের দেখা পাইনি। ঢাকায় আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা হয় নাই। তবে যেহেতু অফিস আদালত খুলছে তাই যাত্রী চাপ আরো বাড়বে বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। অফিস আদালত খুলে ফেলতেছে, 1 থেকে 2 তারিখের মধ্যে ওইদিকে চাপটা বেশি থাকবে। আগামীকাল থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের যে ঢাকার উদ্দেশ্যে যারা রংপুর থেকে আসবে যাত্রীর চাপটা বেশি থাকবে। কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকায় ফেরা যাত্রীরা জানান কিছুটা বিলম্ব থাকলেও ফিরতে পেরে খুশি তারা। বিলম্বের কারণ হিসেবে কারিগরি ত্রুটির কথা বলছে রেলওয়ে। অন্যবারের তুলনায় অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আসছে, ভালো মতো আসছি, কোনো সমস্যা হয় নাই। ট্রেন ডিলে করে আমার মনে হচ্ছে যে এটা মেনে নেওয়ার মতো না। শিডিউল বিপর্যয়, কয়েকটা গাড়ি বিলম্ব গেছে, হয়তো 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বা 50 মিনিট, এরকম 4টা-5টা গাড়ি বিলম্ব গেছে। এটা সিগন্যালিং সিস্টেমটা একটু আমাদের একটু ত্রুটি ছিল, সেটা সব সংশোধন করা হয়েছে। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে ময়মনসিংহগামী ট্রেনের যাত্রা বিলম্ব নিয়ে ছিল যাত্রীদের অভিযোগ। কারিগরি ত্রুটির কথা বলছে রেলওয়ে। এটা আসলে অনেক ভোগান্তির বিষয় যে ট্রেন সময় মতো আসতেছে না, মানুষ সময় মতো তার জায়গা মতো যাইতে পারতেছে না। শিডিউল মেনটেন করাটা উচিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের সরকারি ছুটি ছিল। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে যখন অধিকাংশ মানুষ উৎসবের আনন্দে ব্যস্ত, তখন হাসপাতালের বিছানায় কষ্টে দিন কাটছে শিশুসহ অসংখ্য রোগীর। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন দুর্ঘটনায় আহত সহ অনেকেই। ঈদের ছুটির মধ্যেও রোগীদের সেবা দিতে নিরলস কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তবে স্বজনদের অভিযোগ, ছুটিতে বিঘ্নিত হয়েছে চিকিৎসা সেবা। রাজধানীর হাসপাতালগুলো ঘুরে আরও জানাচ্ছেন রাশিদ রায়হান। রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে জরুরি বিভাগের সামনে লম্বা লাইন। নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। ঈদের দীর্ঘ ছুটিতে সীমিত জনবলে সেবা দিচ্ছেন ডাক্তার, নার্স ও কর্মীরা। ঈদের আনন্দের কোনো ছোঁয়া নেই হাম ওয়ার্ডে। শিশুদের কষ্ট আর স্বজনদের উৎকণ্ঠায় সেখানে এক ভিন্ন বাস্তবতা। চিকিৎসকদের দাবি আইসিইউ সহ সব ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া হচ্ছে, তবে সেবা বিঘ্নের নানা অভিযোগ অভিভাবকদের। ঈদের যে ছুটিটা ছিল, ডাক্তার যারা বড় একটা বাইরে ছিল, এই সময়টা একটু তো অল্প একটু হলেও ভোগান্তি হয়েছে। ঈদের ছুটিতে আমাদের ডক্টর ছিল না বলে আমার ছেলে ছুটিও নিতে পারিনি, আর ঈদের ছুটিতে বড় কোনো ডক্টর আমাদের দেখে নাই। আমি যে আক্রান্ত আছে ওই বাচ্চাগুলো হচ্ছে আপনার এই ওয়ার্ডের মধ্যে আছে। দেখা যায় 1টা বা 2টা বাচ্চার জন্য এখন আমার পুরো ওয়ার্ডের যে বাচ্চারা আছে সুস্থ, তাদের
পরবর্তীতে এটা হবে। হাম তো হচ্ছে ছোঁয়াছে রোগ। আমাদের এমন হয়নি যে কোনো স্টেশনে কোনো ডক্টর ছিল না কিংবা কোনো কাজের হেফাজত হয়েছে, এই পর্যন্ত হচ্ছে আমরা এই নিউজটা এখনো পাইনি বা এরকম হয়নি। যেমন মিজেলস আইসিইউতে আমাদের ডক্টর সিলেক্ট করা থাকে, মিজেলস আইসিইউ এবং মিজেলস ওয়ার্ডের জন্য আলাদা রোস্টার হয়। পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা সেবার চিত্র। জানানো হয় চিকিৎসক ও নার্সদের কোনো সংকট নেই, তবে দেখা গেল ওয়ার্ড বয় গুরুতর আহত রোগীর ব্যান্ডেজ করছেন। এটা আমাদেরই কাজ। আপনি কি কাজ করেন এখানে? কি রেসপন্সিবিলিটি? ওয়ার্ড বয়ের কাজ করেন। আপনি পারমিশন নিয়ে আসছেন কথা বলেন? একজন ব্রাদার অবশ্যই এই কাজগুলি করতে পারে, হ্যাঁ, তার সাথে ওয়ার্ড বয় অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে। কিডনির অনেক রোগীর 2 থেকে 3 বার ডায়ালাইসিস প্রয়োজন। জাতীয় কিডনি ইনস্টিটিউটে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অন্যান্য দিনে যেরকম এই বন্ধের মধ্যে ওরকমই ওনার স্টাফরা সবাই ছিল, এমনও সেবা করতেছে। ঈদের সময়টা আমাদের একটু ডিউটিটা একটু বেশি করতে হয়, জনবল সংকটটা কিছুটা থাকে। তো আমাদের হচ্ছে যে 2 ঈদের মধ্যে এক ঈদে যারা ছুটি নেয় না তারা হচ্ছে পরবর্তীতে ঈদের মধ্যে আপনার ছুটি পায় আর কি। অন্যান্য হসপিটালগুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে, তখন আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে একটু চাপটা একটু তুলনামূলক অন্য সময় থেকে একটু বেশি হয়ে যায়। ঈদের দীর্ঘ ছুটিতে নির্বিঘ্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও তদারকির তাগিদ দিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশন শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও কোরবানির 3 দিন পরেও রাজধানীর অলিগলিতে রয়ে গেছে কোরবানির বর্জ্য। ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ আর ভোগান্তিতে বাসিন্দারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 36,000 টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। সময়মতো গরুর হাটের বর্জ্য অপসারণ না করায় কালো তালিকাভুক্ত করা হচ্ছে 11 ইজারাদারকে। রাজধানী হাজারীবাগে রাস্তার আশেপাশে পড়ে আছে কোরবানি পশুর বর্জ্য। কোরবানির 3য় দিনের পরেও রাজধানীর অলিগলিতে এখনো রয়ে গেছে কোরবানির পশুর উচ্ছিষ্ট। মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার করা হলেও ভেতরের অনেক স্থানে ময়লার স্তূপ জমে থাকায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যাতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রধান সড়ক থেকে ময়লা সরানো হলেও অলিগলি কিংবা বাড়ির সামনের বর্জ্য নিতে আসেনি পরিচ্ছন্নতা কর্মীরা। এমনকি সিটি কর্পোরেশনের হটলাইনে কল করেও সাড়া মেলেনি। পুরো বাইরে সব ময়লা আটকে রাখছে এবং সামনে যে গরু হাট আছে, হাটের ময়লা এখনো খুব একটা পরিষ্কার করে না, হালকা পাতলা কোন রকম উঠাইছে, এখনো সব ময়লা রয়ে গেছে। আমাদের আজকে 4 দিন হলো ঈদ হয়েছে, এখনো আমাদের গেটের সামনে যেয়ে দেখেন বর্জ্য এখনো পড়ে আছে। কোনো সুপার লোন, কোনো ময়লার লোক আসে এখনো নেয় নাই, আমরা ফোনও করছি। এমন বাস্তবতায় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম জানান, 13,500 কর্মীর প্রচেষ্টায় 3 দিনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 36,086 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে কিছু বিচ্ছিন্ন ত্রুটি থাকার কথা স্বীকার করেন তিনি। আমি তো বলেছি শতভাগ বর্জ্য আমরা অপসারণ করেছি, কিন্তু যদি আবার তাৎক্ষণিকভাবে বর্জ্য এসে পড়ে তাহলে তো সেটাও আমাদেরকে, অর্থাৎ এটা কিন্তু ধারাবাহিক চলতে থাকবে। সময় মতো হাটের বর্জ্য পরিষ্কার না করায় 11টি অস্থায়ী হাটের ইজারাদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার কথাও জানান তিনি। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড় করছেন সব বয়সী মানুষ। মিরপুর চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাঘ সিংহের পাশাপাশি কৌতূহলের কেন্দ্রে চিড়িয়াখানার নতুন অতিথি সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প। হাতি, ঘোড়া আর রং বেরঙের পাখি দেখে ভ্যাপসা গরমের মধ্যেও আনন্দ উদযাপন করছে শিশুরা। রয়্যাল বেঙ্গল টাইগার ভ্যাপসা গরমের সাথে গর্জন না করলেও বন্দিবনের রাজাকে দেখতে খাঁচার সামনে জটলা। বড়দের কোলে চড়ে বইয়ের পাতা কিংবা টিভিতে দেখা বাঘকে যেন স্মৃতির সাথে মেলাচ্ছে শিশুরা। আমার বাবার সাথে আমি কচ্ছপ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং পাখি দেখেছি। চঞ্চল হরিণের আকর্ষণও কম নয়। মিরপুর চিড়িয়াখানায় প্রিয় সব প্রাণীর সাথে মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে ভুলছেন না দর্শনার্থীরা। সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে শিশুদের মাঝে। বান্দর দেখছি আর হলো পাখি দেখছি, বানর, হরিণ, চিত্রা হরিণ, সজারু, সাপ আরো অনেক কিছু দেখেছি। প্রথমে আমরা বোটানিক্যাল গার্ডেন গেছিলাম, ওখানে ভালোই লাগছে, নিরালা পরিবেশ, তো ভাবলাম একটু ডোনাল্ড ট্রাম্পটা দেখে যাই। দুরন্ত বানরের ছোটাছুটি, খাঁচায় থাকা ছোট্ট লেকে ডুব সাঁতার বিনোদনের খোরাক জুগিয়েছে দর্শনার্থীদের। নবাগত মহিষ ডোনাল্ড ট্রাম্প এখনো অনেকের আগ্রহের কেন্দ্র, তাই তার খাঁচার সামনে ভিড়ও একটু বেশি। গরম বেশি হওয়ায় মহিষটিকে দেয়া হয়েছে 2টি ফ্যান।
বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসেছি সবাই। উনি তো পুরো দেখতেই পুরো সাদা এবং পুরো ডোনাল্ড ট্রাম্পের মতোই। এটা যদি কাছে নিতে অনেক ভালো হবে, অনেক দূরে আমরা ভালো করে দেখতে পারিনি। আমি এখানে ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি, আমার অনেক ভালো লাগছে। অভিভাবকরা জানান অন্য সময় ব্যস্ততায় শিশুদের নিয়ে আসার সুযোগ হয় না, তাই ঈদের সময়টা বেছে নিয়েছেন। আর কালকে থেকে যেহেতু সবকিছু খুলে যাচ্ছে, কালকে থেকে তো আসা সম্ভব না, তো সেই জন্য বাচ্চাকে নিয়ে আসা। বাচ্চা তো কেবল বড় হয়েছে, এতদিন তো টিভি সিরিজ মোবাইলে দেখছে, সরাসরি দেখার জন্য নিয়ে আসা। সারা বছর তো আমরা অনেক ব্যস্ত থাকি, বের হওয়া হয় না, ঈদে একটু বন্ধ যা পাই সেটাতেই বাচ্চাকে ঘুরতে নিয়ে আসা, ও যাতে প্রাণীর সাথে পরিচিত হতে পারে। ঈদের ছুটির শেষ দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো চিড়িয়াখানা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বিনোদন কেন্দ্রেও ভিড় করছে নগরবাসী। রাজধানী টগি ফান ওয়ার্ল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ, তিনি জানাবেন সেখানকার খবর। রাফিদ, আজকে ঈদের চতুর্থ দিন, বলা যায় ঈদের ছুটির শেষ দিনও। টগি ফান ওয়ার্ল্ডে আজকে কেমন ভিড় দেখছেন? ওতে আপনি যেমনটি বলছিলেন যে আজকে ঈদের চতুর্থ দিন এবং শেষ দিন বলা চলে, ঠিক তেমনই প্রথম দিনের মতো আজও কিন্তু টগি ফান ওয়ার্ল্ড ব্যাপক জাঁকজমকপূর্ণ আসলে দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি টগি ফান ওয়ার্ল্ডে যে কিড জোন রয়েছে, অর্থাৎ লেভেল 9 থেকে লেভেল 12 পর্যন্ত যে কিড জোন রয়েছে সেই লেভেল 9 আমি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আসলে শিশুরা মেতে উঠেছে, তারা বিভিন্ন গেমস খেলছে এবং তাদের সাথে তাদের অভিভাবকরা কিন্তু তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। আমরা আসলে একটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে টগি ফান ওয়ার্ল্ড আসলে লেভেল 9 থেকে লেভেল 17 পর্যন্ত বিস্তৃত, এবং এখানে শুধুমাত্র কিডস জোন নয়, এখানে কিন্তু বিভিন্ন বয়সী আসলে মানুষের জন্য কিন্তু বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেখানে কিন্তু তারা আসলে অ্যানালগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিটাল গেমস, এমনকি ভার্চুয়াল রিয়েলিটি গেম সম্পন্ন বিভিন্ন গেমগুলো কিন্তু তারা আসলে সেই গেমগুলো কিন্তু আসলে যেমন করতে পারতেছে। আমরা এই মুহূর্তে একজন অভিভাবকের সাথে আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আমাদেরকে একটু জানাবেন যে আসলে শিশুদেরকে এখানে নিয়ে এসে তাদের গ্রোথের জন্য এটা আসলে কতটুকু কার্যকরী। অবশ্যই শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্টস খুবই প্রয়োজন, বিশেষ করে আউটডোর অ্যাক্টিভিটিসটা খুবই প্রয়োজন। এই জন্য আমি আমার বাচ্চাকে এই আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য, গেমসের জন্য এই টগি ওয়ার্ল্ডে নিয়ে আসছি। এখানে অনেকগুলো ইভেন্টস আছে এবং বাচ্চারা খেলতেছে, মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। যেমনটি শুনছিলেন একজন অভিভাবক কিন্তু জানাচ্ছিল যে আসলে তাকে শিশুকে এই টগি ফান ওয়ার্ল্ডে কেন নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আসলে রাজধানীর টগি ফান ওয়ার্ল্ড থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সাদমান রাফিদ, জানাচ্ছিলেন টগি ফান ওয়ার্ল্ড থেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ লেবাননে বড় আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। দেশটির পঞ্চম বৃহৎ শহর নাবতিয়ে ঘেরাও করে চালানো হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। সেনাদের পরবর্তী টার্গেট রাজধানী বৈরুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির। অন্যদিকে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে লেবানন সরকার। মুহুর্মুহু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে দক্ষিণ লেবাননে। বিস্ফোরণের ধোঁয়ায় ছেয়ে গেছে দেশের লিতানি নদী তীরবর্তী নাবাতিয়া শহর। লেবাননের পঞ্চম বৃহৎ শহর নাবাতিয়েতে স্থল অভিযানেও মেতেছে ইসরায়েলি সেনারা। গুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান। লেবাননের ঐতিহাসিক বাফোর দুর্গ দখলের দাবিও করেছে ইসরায়েল। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা হলেও ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার সাধারণ মানুষ। লেবাননের 2000 বর্গ কিলোমিটার বা 20% এলাকাও দখল করেছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক ঘাঁটি সহ উত্তর ইসরায়েলের রকেট হামলা চালাচ্ছে তারা। এদিকে হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলো মাটিতে মিশিয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির। অন্যদিকে চলমান ইসরায়েলি অভিযানকে পোড়ামাটির নীতির সঙ্গে তুলনা করে নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তার অভিযোগ, লেবাননের ইতিহাস ও সভ্যতার কবর রচনা করছে তেল আবিব, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নীরব দাস, নিউজ 24। এবারে খেলা সংবাদ। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রাজধানী প্যারিস সহ ফ্রান্সে জুড়ে আনন্দ উদযাপন রূপ নিল ভয়াবহ দাঙ্গা আর সহিংসতায়। গ্রেপ্তার প্রায় 800 মানুষ। তাদের মধ্যে শুধু প্যারিসেই আটক হয়েছেন প্রায় 500 জন। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছে।
রঙিন আলোয় সজ্জিত ফ্রান্সের আইফেল টাওয়ারের নিচে পর্যটকের ভিড় নয়, দেখা গেল হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপের মতো ঘটনা। প্যারিসের বিখ্যাত শজেলিজের সড়কেও দেখা মিলল নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান। ঘটনা শুরু ৭১তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই পিএসজির জয় ঘিরে ভক্ত সমর্থকদের আনন্দ উৎসব নিমিষে রূপ নেয় দাঙ্গা সহিংসতায়। উল্লাসে মাতোয়ারা সমর্থকরা জড়ায় অগ্নিসন্ত্রাসে, আগুন দেয় একাধিক যানবাহনে, ভাঙচুর করে রেস্তোরাঁও। পরিস্থিতির নিয়ন্ত্রণে নামে ২২,০০০ নিরাপত্তা বাহিনী। সমর্থকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ছোড়েন তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুরো ফ্রান্স জুড়ে আটক হন ৪ শতাধিক মানুষ। শুধু প্যারিসেই সংখ্যাটা ২ শতাধিক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ডানপন্থী নেত্রী মেরিনে লে পেন। ক্লাব ফুটবলে জয় প্রতিবারই ফ্রান্সের দাঙ্গাবাজদের উল্লাসের সুযোগ দেয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নীরব দাস, নিউজ 24। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।